দীর্ঘ একটি সপ্তাহ পরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি খান মোহাম্মদ। আপনারা দেখছেন শিকার। আছে কি সত্য বলার সাহস? সবার থাকে না। অনেকেই অনেক অপকর্ম কুকর্ম করে ঘুরে বেড়ায়, কিন্তু তারা কেউ সবার সামনে এই স্বীকারোক্তি দেওয়ার সাহস পায় না। কিছু কিছু মানুষের থাকে। আমাদের কাজ এরকম মানুষদের সামনে নিয়ে আসা এবং আপনাদের সামনে এই ঘটনাগুলো তুলে ধরা, যে তারা কি করেছে যার জন্য আজকের এই অনুষ্ঠানে তারা স্বীকারোক্তি দিচ্ছে। সময় নষ্ট করব না, সরাসরি আজকের অতিথির কাছে যাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে। কেমন আছেন আপনি? জি ভালো। আপনার নামটা জানতে চাই সবার। আমার নাম স্বপন। স্বপন। আচ্ছা স্বপন ভাই, আপনার বাড়ি কোথায়? সিলেট। সিলেটে? জি। আচ্ছা, ঢাকায় কতদিন থেকে আছেন? ঢাকায় আছি প্রায় 5-6 বছর। 5-6 বছর হয়ে গেছে আপনার? জি। আচ্ছা, বাবা মা আছে? হ্যাঁ, বাবা মা আছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আপনি কি সবার বড়? না, আমি 2 নাম্বার। আপনি দ্বিতীয়? হ্যাঁ, আমার বড় ভাই আছে একজন, আমার ছোট বোন দুটেই ছোট আপনার? না, 1 বোন। 1 বোন। 2 ভাই 1 বোন। 1 বোন। আচ্ছা, আপনি মাঝখানে? আচ্ছা ফাইন। আর পড়াশোনা কতদূর করেছেন আপনি? পড়াশোনা ইন্টারমিডিয়েট করেছিলাম। ইন্টারমিডিয়েট পর্যন্ত করেছেন। এটা কি সিলেট থেকেই? জি, সিলেট থেকে। সময় নষ্ট না করে সরাসরি চলে আসি আসল ঘটনায়, যে আপনি কেন আজকে আমাদের এই শিকার অনুষ্ঠানে এসেছেন। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আমি একজন প্রতারক। আমি মানুষের সাথে অনেক প্রতারণা করেছি। সে কারণে আমি আমার স্বীকৃতি দিচ্ছি যেন আমার জায়গায় অন্য কেউ না আসে, যে আমার দ্বারা যে মানুষজন এত প্রতারণা হচ্ছে, এরকম প্রতারণা যেন আর তৈরি না হয়। এই জন্য আমি আসছি, যে মানুষজন আমার ভিডিওটা দেখুক, দেখে মনে করেন যে মানুষজন বুঝুক যে প্রতারণা করলে শাস্তি পেতে হয়, যে যা আমি পাচ্ছি। আচ্ছা, আপনি শুরুতেই বললেন আমি একজন প্রতারক। প্রতারণা করেছি। আমরা জানতে চাই আসলে যে আপনি নিজেকে কেন এভাবে জোর গলায় বলছেন আমি প্রতারক। কি করেছেন আপনি? কারণ আমি ঢাকাতে আসছিলাম, আসার পরে আমি একটা জবের জন্য ট্রাই করছিলাম, কিন্তু কি জব? আমি যে কোনো একটা জব, যে কোনো একটা চাকরির জন্য চাকরি খুঁজতেছিলাম। পরে হঠাৎ একজনের সাথে আমার সাক্ষাৎ। কত সালে এসেছিলেন ঢাকায়? ঢাকায় এসেছিলাম 19-এর দিকে। 2019? আচ্ছা হ্যাঁ। আর এসে কোথায় উঠেছিলেন আপনি? উঠেছিলাম আমার একটা বন্ধুর বাসায়। কোথায় এটা? এরিয়াটা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে উঠেছিলেন। আর ওই বন্ধু কি করতো? ওই বন্ধু গার্মেন্টসের কাজ করতো। গার্মেন্টসের কাজ করতো। আচ্ছা, তারপর? আমিও চিন্তা করলাম আমার সাথে গার্মেন্টসে ঢুকবো, যে কোনো একটা পোস্টে কাজ করবো। ও কি পোস্টে কাজ করতো গার্মেন্টস? ওই যে অপারেটর, মেশিন চালাইতো। মেশিন চালাতো। আচ্ছা, তো আপনি ভাবলেন যে ওর সাথে কোনো ফ্লোরে কাজ করা যায়। আমি ঢোকার ট্রাই করলাম, কিন্তু আমি তো মেশিন চালাইতে পারি না, আর আমার দ্বারা হেল্পারই হবে না। হেল্পার ওটা আমি নিতে পারলাম না, যে মানে এই জায়গায় টাকাও কম। চিন্তা করলাম আমি অপারেটর হয়ে অনেক ঢুক। পরে হঠাৎ আমি এনে থাকতে আমার মনে হইলো আমি জব খুঁজতেছি। খোঁজার পরে হঠাৎ একজনের সাথে দেখা হইলো। মানুষ থাকতে পরিচিত হয়ে যায় না, এরকম পরিচিত হইলাম। পরিচিত হওয়ার পরে আমি একজন বড় ভাইয়ের সাথে দেখা করলাম। উনি বলতেছে যে না, তুমি আমার জন্য বিদেশে যাইবা, আসবা, তোমার আমি পাসপোর্ট যা আছে সব কিছু, আমার পাসপোর্ট আসছিল, ভিসা টিসা লাগাই দিবে, যে আমি কেয়ারিংয়ের ব্যবসা করবো। এটা কোন বড় ভাই? কোন এলাকার বড় ভাই? ওই নারায়ণগঞ্জের। নারায়ণগঞ্জের বড় ভাই কি ওখানে গার্মেন্টসে চাকরি করতো? না, ওনার কাজ ছিল মানুষজনের জিনিসপত্র আনানো, মানে বিদেশ থেকে? হ্যাঁ, বিদেশ থেকে। আচ্ছা, ওনার সাথে পরিচয় হলো কিভাবে? ওই এনে থাকতে পরিচিত হয়ে গেছে। থাকতে পরিচয় হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর উনি আমারে ইয়াতে নিয়ে আসলেন, মগবাজার। হ্যাঁ, উনি আরেকজনের সাথে দেখা করি, যে আমারে পাঠাইবো বিদেশে, দেশে মালামাল আনার জন্য, যে গিফটের বক্স টক্স এরকম বইলা আমার নিছে। নেওয়ার পরে আমি গেলাম, গিয়া আমার বাইরে পাঠাইলো, আমিও বাইরের থেকে কিছু জিনিসপত্র আনলাম, দেশে আনলাম। ওনারা কোন দেশে পাঠাইলো আপনাকে? কোন দেশে পাঠালো? দুবাই পাঠাইছে আপনাকে? এটা এই আপনার যাওয়ার প্রসেসিং, আপনার তো পাসপোর্ট ছিল না শুরু থেকে? না, ছিল কি? পাসপোর্ট আমার দেয়া করাইছে, যে পাসপোর্ট করেন। পাসপোর্ট হতে কতদিন লাগলো আপনার? পাসপোর্ট করতে প্রায় দেড় মাসের মতো টাইম লাগছে। দেড় মাসের মতো লেগেছে। পাসপোর্ট পাওয়ার পরে আপনি দুবাইয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করলেন? হ্যাঁ, ভিসা ওনারাই আমার জন্য করছে। আমার কাছে এত টাকা ছিল না, যে ওনারা ভাবলো যে ওরে দেয়া ব্যবসা করামো, ওরেও কিছু টাকা দিলাম, ও নিজেও পাইলো। তো ওনারাই আপনার ভিসা, ব্যাংকের অ্যাকাউন্ট সবকিছু করে টোরে দিয়ে ওনারাই ব্যবস্থা করে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করে দিল। হ্যাঁ। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে আপনার বড় ভাইয়ের
ফিনান্সিয়াল অবস্থা অনেক ভালো। ওনার কাজই ছিল যে এটা যে বাইরের থেকে জিনিসপত্র আনবো আইনা মানুষজন আমার কিছু আমি চিন্তা করলাম যে আমিও কিছু টাকা পাবো, আমার চাকরি করতে হইলো না, আমি দেশে দেশে যাবো, আর বিদেশেও ঘোরা হলো। হ্যাঁ হ্যাঁ, ওই এক দেশ থেকে এক দেশ আরেক দেশ থেকে পরে ওই কাজে লেগে গেলাম আমি। তো পাসপোর্ট হওয়া থেকে শুরু করে দুবাই যাওয়া পর্যন্ত কতদিন সময় লাগলো আপনার? পাসপোর্ট হওয়া থেকে শুরু করে দুবাই যাওয়া পর্যন্ত কতদিন সময় লাগলো আপনার? প্রায় 5-6 মাস। 5-6 মাস লাগলো। তো দুবাই যাওয়ার আগে আপনার হাতে কত টাকা ধরিয়ে দিল? দুবাই যাওয়ার আগে আমার টাকা ধরাই দিছে প্রায় 30,000 টাকার মতো। 30,000 টাকা। এর মধ্যে কি কি কেনার কথা বলেছে আপনাকে? আমারে কেনার কথা কিছু বলে নাই, যে আমি যাবো, ওনাদের একটা লিঙ্ক আছে, যে এই লিঙ্ক থেকে ওনাদের কাছ থেকে আমি যাবো, ওনারা আমার জিনিসপত্র দিব, আমি শুধু এগুলো নিয়ে আমো, আর আমার পেমেন্ট হিসাবে 30,000, 40,000, 50,000 এরকম দিব, যে 2-3 দিন টাইম লাগবে। মানে আপনার 30-40 হাজার টাকা যেটা, সেটা আপনার পেমেন্ট, আর বাকি যেই মালগুলো নিয়ে আসবেন সেটা ওনাদের মানুষই আছে, ওখান থেকে আপনাকে দিয়ে দেবে। তো স্বপন ভাই, হ্যাঁ বলেন। আমরা শুনতে চাই দুবাই যাওয়ার পরে ঘটনা কি হলো এবং ফিরে এসে আপনি কিভাবে এই চক্রের সাথে আরো জড়িত হয়ে গেলেন। দুবাই গেলাম আমি, আমার কাছে গোল্ড দিল, কিন্তু আমি জানি না এর ভিতরে কি ছিল গোল্ড। দুবাই গিয়ে আপনি উঠেছিলেন কোথায়? ওনারাই ব্যবস্থা করে দিয়েছে, ওনাদের লোক আছে, ওই জায়গায় উঠলাম। মনে আছে জায়গাটার নাম? আজমান, দুবাই, দুবাই না শারজা, মনে আছে কিছু? অনেক দিন আগের কথা তো, এতটুকু। আচ্ছা, তারপরে পরে আমি এগুলা দেশে আনলাম, আমি 2-3 বার হাফ ডাউন করলাম, দেশে জিনিসপত্র নিয়ে এলাম। পরে আমি চিন্তা করলাম ওনারা আমার এত টাকা দিয়ে দিচ্ছে এই প্যাকেট আনার জন্য, আমি এরকম ব্যবস্থা করতে পারি যে এই কাজে নিয়ে আমি জড়িত পারি, আমি মানুষজন নিয়ে আমিও কিছু টাকা ইনকাম করলাম। পরে আমার মাথায় এটা আসার পর আমি চিন্তা করলাম যে এলাকাতে 2-4 জন নিয়ে আসি। ফার্স্ট অফ অল আমি 2 জন লোক নিয়ে আসলাম এলাকাতে, ঢাকা আনার পরে ওদেরও ব্যবস্থা করলাম, ওদেরকেও নিয়ে গেলাম দেশের বাইরে। ওনাদেরকে যে আপনি দুবাইয়ের ব্যবস্থা করলেন, দুবাইয়ে ভিসা টিসা সবকিছুর জন্য তো একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, ভালো টাকা লাগে, এর মধ্যে কি আপনি টাকা পয়সা গুছিয়ে ফেলেছিলেন? টাকা পয়সা ওনাদের কাছ থেকে নিতাম, যে ওনাদেরকে বলতাম যে তোমরা কিছু টাকা পয়সা দাও, যে টাকা যে তোমাদেরকে আমি ভালো একটা জবে দিতে পারবো, তোমরা শুধু হাফ ডাউন করবা, দেশের বাইরে যাইবা, আসবা, কিছু জিনিসপত্র নিয়ে আসবা, আসার পরে এইগুলা আমার কাছে দিবা, আমি পৌঁছায় দিব। এরকম করে ওদের কাছে নিতাম টাকা। 1-2 জন নিছি, নেওয়ার পরে চিন্তা করলাম যে আমার তো টাকা খরচ হয়ে যেতেছে, কী করবো। পরে আবার প্ল্যান করলাম যে ওদের বাদ দিয়ে অন্য লোক নিব। অন্য লোক নেওয়ার চিন্তা করে আরও 2-4 জন নিলাম। নেওয়ার পরে ওদের কাছ থেকে টাকা টুকা নেওয়ার পরে আমি কেমন জানি আমার ফোনটা হারাই ফেলি আমি। হারানোর পরে ওরা তো আমার কল দেওয়ার পায় না, যাদের কাছ থেকে টাকা নিয়েছি। টাকা নেওয়ার পরে মনে করেন ওরা খুঁজা পায় না। পরে আমি চিন্তা করলাম, ওরে আমার খুঁজা পাইতেছে না, টাকা পয়সা আমি পাইয়া গেলাম ওদের কাছ থেকে, তো আমার এই ব্যবসায় ভালো, আমি ওটা ছেড়ে দিলাম, ওই বড় ভাইয়ের কাছ থেকে চলে গেলাম। আচ্ছা, চলে গিয়ে আমি এই ব্যবসা শুরু করলাম, যে মানুষজন আনবো, মানুষজনকে টাকা নিবো, নিয়ে ওদের কলটল ধরবো না, প্রতিদিন সিম পাল্টাইতাম আমি। আচ্ছা, সিম পাল্টাই মনে করেন ওদের কাছ থেকে টাকা টুকা নিতাম, নিয়ে এলাকাতে গ্রামের মানুষ। তখন আদম পাচারের ব্যাপারে চলে গেলেন আস্তে আস্তে। আমি যখন এই জিনিসটা বুঝে গেলাম যে মানুষজন তো ওই যে আমার যে বড় ভাইয়া ছিল, যে আমার নিছিল এই জায়গায়, ওনার মতো সিস্টেম চলে যাওয়ার। মানুষ তো সবাই চায় যে বড় হতে, আমারও ইচ্ছা ছিল যে আমি অনেক টাকার মালিক হবো। এই পরে এই ব্যবসা শুরু করি আমি, যে মানুষজন আনবো, পরে দেখলাম যে আমি দেশে বসে বসে টাকা কামাইতে পারতেছি, শুধু আমার সিমটা চেঞ্জ করতে হইতেছে, আর কিছু লাগতেছে না। এখন এই ব্যাপারটা আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে শুধু সিম চেঞ্জ করলে আমার ঝামেলা নাই, ঝামেলা। আচ্ছা, তারপর পরে আমি টাকা পয়সা নিতাম ওদের কাছ থেকে, কলমল ধরতাম না, অনেক লোকজনরে নিলাম, অনেক টাকা আমি কামাইলাম। পরে আর কতজন মানুষকে আপনি এরকম? প্রায় 100-র উপরে। 100-র উপরে? হ্যাঁ, 100-র উপরে। কত টাকা আনুমানিক কামিয়েছেন আপনি? প্রায় 7-8 কোটি টাকা। 7-8 কোটি টাকা কামিয়েছেন আপনি? কিন্তু মানুষজন তো আমি এত টাকা কামাইছি, কিন্তু এত টাকা আমি ধরে রাখতে পারি নাই, কারণ প্রতারণা করে টাকা, মানুষজন সবার প্রতারণার জিনিসপত্র থাকে না। এটা আমার সাথে হয়েছে, আমি তাই স্বীকৃতি দিতে চাচ্ছি যে এরকম মানুষজন যেন আমার মতো না হয়। কারণ আমি পরে দেখলাম যে মানুষজনরা যখন এইসব শুরু করছি, মানুষজন আমার বাড়ি ঘরদুয়ার ভাঙচুর করতো, মানুষজন আমার বাপ মারে অত্যাচার করতো, মানুষজন যে জানতে পারলো যে হয়তো প্রতারক, যে আমার তো পায় নাই, আমি তো ঢাকায় থাকতাম। বাবা মা তো এলাকায় আছে, আপনি এলাকার মানুষজন নিয়ে প্রতারণা করলে তো আপনার বাবা মার উপরেই পড়বে। আমার বাবা মার লোক অত্যাচার করতো অনেক। এলাকার বাইরের মানুষজনের সাথে কি আপনি, নিজের এলাকা তো
পরে ধরাটাই বেটার, মানে অনেকে মনে করে যে নিজের এলাকার বাইরে গিয়ে অন্য এলাকায়। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে অন্য জায়গায় অন্য ঢাকাতেও কিছুজন যখন আমি পরিচিত হয়ে গেছি যে আমি তো মানুষজনরে পাঠাইতেছি, মানুষজনরে ইনকামের রাস্তা দেখাই দিচ্ছি, ওই সব আপনি মানুষকে অ্যাট্রাক্ট করতেন কিভাবে? মানুষ আপনার কাছে কেন আসতো? আমি বাইরে যাইতাম, আমি মানুষজন তো দেখতো যে আমি টাকা কামাইতেছি, প্রচুর টাকা কামাইতেছি না আমি, মানুষজন বুঝতো যে হয়তো অনেক টাকা কামাইতেছে, হয়তো এরকম ছিল না, তো ওর সাথে যদি কোনো একটা সিস্টেম করা যায় তাহলে তো আমিও কিছু টাকা, মানুষজন এরকম সিস্টেম, মানুষ সবারই তো টাকার লোভটা সবারই থাকে। আপনার কি নিজের কোনো ওয়েবসাইট ছিল? না, আমি ফেসবুকে কি ছবি টবি দিতেন? না, ফেসবুকে কোনো ছবি টবি তেমন দিতাম না। যে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, ওইগুলো তো স্বাভাবিক। এটা জিজ্ঞেস করছি আমি আপনাকে, কারণ মানুষকে তো আপনি সরাসরি ছবির অ্যালবাম নিয়ে দেখাবেন না। এই একবার দুবাই, মালয়েশিয়া, কাতার, অমুক দেশ, প্রায় অনেকটা দেশে আমি গেছি, যে আমি সবাই তো ছবি টবি তুলবেই। সর্বসাকুল্যে কতগুলো দেশ গিয়েছেন আপনি? প্রায় 10-15টা। 10-15টা দেশ। এর মধ্যে আপনার ইটালি, তারপর জার্মানি, এগুলো ছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো ছিল। তো ওখানে গিয়ে ছবি টবি তুলে আপনি ফেসবুকে পোস্ট করতেন? এইটা তো আমার নরমালি ফেসবুকে পোস্ট করতাম, ওগুলো দেখে মানুষ আরো বেশি আগ্রহী হতো আপনার জন্য। আচ্ছা আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। কোন দেশটাকে বেশি আপনি টার্গেট করতেন? দুবাই, কাতার, মালয়েশিয়া, মিডল ইস্ট গুলো? মিডল ইস্ট গুলো। আর মানুষ আসতো এই কাতার এবং দুবাই, এখানে যারা যেতে চায় তারা খুবই অভাবী মানুষ, তারা পরিবারের জন্য যেতে চায়, সর্বস্ব বিক্রি করে দিয়ে যেতে চায়। আপনার যেই এরকম একটা সাম্রাজ্য করে ফেলেছিলেন, আপনার সাথে কতজন কাজ করতো? প্রায় 120-30 জন। 120-30 জন। কি কাজ করতো আপনার? ওরা শুধু আমার সাথে কাজ করতো, এমনি নরমালি শুধু। আপনার হয়ে কাজ করতো কতজন? আমার হয়ে কাজ করতো কম লোকই, একদম কম। 15-20 জন? হ্যাঁ হ্যাঁ, এরকম। আচ্ছা, এই 15-20 জনকে তো চালাতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে চালাতেন। একটা অর্গানাইজেশন এটা? হ্যাঁ হ্যাঁ। তো এই অর্গানাইজেশন দিয়ে তো আপনি অসংখ্য মানুষকে ঠকিয়েছেন। এখন এই কিভাবে আপনাদের এই অর্গানাইজেশনের এই যে প্রতারণা, এটা সমাপ্তি হয়েছিল, এই বিষয়টাই জানতে চাচ্ছি আপনার কাছে এখন। না, আমি গ্রামে গেলাম ঈদ করতে, ঈদে, কারণ আমি তো জানি যে আমি একজন প্রতারক, আমার অনেক শত্রু আছে, অনেকজন আমারে খুঁজতেছে যে আমারে পাইলে প্রশাসনের হাতে তুলে দিব, ওদের টাকা উদ্ধার করব, এরকম কত মানুষ কত প্ল্যান নিয়ে চলে আসে। কিন্তু হঠাৎ আমি বাড়িতে গেলাম আমার গ্রামে ঈদ করতে, তো আমি তো জানি যে আমি প্রতারক, যে আমার একটু সাবধানে চলাফেরা করতে হইব। তো কীভাবে জানি না, মানুষজন আমার খবর জানি না গেল যে আমি বাড়িতে আসছি, ওনারা পুলিশ নিয়ে আমার বাড়িতে অ্যাটাক করলো, যে বাড়িতে গিয়া সবাই আমার ফ্যামিলির সামনে আমারে পুলিশ ধরে নিয়ে গেল, নিয়ে গিয়া এই যে টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে, এরকম মানুষের সাথে কেন প্রতারণা করেছি, এইসব বিষয় জিজ্ঞাসা করলো। কিন্তু আমি যতটুকু পারছি মানুষজনের টাকা পয়সা ঘুরাই দিচ্ছি, আর কিছু, কারণ টাকা পয়সা হাতে থাকলে তো টাকা খরচ হয়, উড়ে যায়, কত কিছু হয়, কিন্তু সবার টাকা আমি ফেরত দিতে পারি নাই। ওই জন্য এখনও আমি ভুগতেছি, মানুষের চাকরি করতেছি, চাকরি করে আমি চাইতেছি যে এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, মানুষজন যে আমার বিশ্বাস করে টাকা দিছিল, আমি মানুষের সাথে প্রতারণা করছি, ওনাদের টাকা কীভাবে বেক করা যায়। সেটা তো গেল আপনার গ্রামের কথা, গ্রামের বাড়ির মানুষের কাছে থেকে টাকা নিয়েছেন, সেটা ফেরত দিচ্ছেন, কারণ গ্রামের বাড়ি থেকে আপনি ধরা খেয়েছেন মানুষের কাছে। কিন্তু আপনাদের নিজেদের গ্রামের বাড়ি ছাড়াও তো আর অসংখ্য মানুষ আছে, তাদের টাকাগুলো কি কখনো ফেরত দেওয়ার কথা ভেবেছেন? ভেবেছি, কিন্তু সম্ভব হয়নি। এই যে 8 কোটি টাকা কামিয়েছেন, সেগুলো কোথায়? সেগুলা মানুষজনরে চালাইতাম, কত কিছু, কিভাবে কি হয়েছে আমি নিজেও জানি না যে এত টাকা আমি কি করলাম। এই যে আমার অ্যাকাউন্ট ছিল একটা সময় দেখা গেল আমার অ্যাকাউন্টে প্রায় 5 কোটি টাকার মতো ছিল অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, কীভাবে আমি কি উদ্ধার করবো এই টাকা। পরে আমি বুঝলাম যে প্রতারণার ফল এটা, যে মানুষের পরিশ্রমের টাকা আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে যে টাকাগুলা এখন আমার কাছে নাই, এটা উপরওয়ালায় আমার বিচার করে দিয়েছে। আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এটা আমাদের এখানে শিকারে যারা গল্প বলতে আসে তাদের ঘটনাগুলো, তাদের সবার সাথেই একই ঘটনা ঘটে। কখনো কেউ কোনো প্রতারণা করে মানুষকে ঠকিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে মেরে ফেলে কেউ সুখে থাকেনি, কেউ আনন্দে থাকেনি, কেউ সফল হয়নি, সবাই বিফল হয়েছে। এটাই স্বাভাবিক ব্যাপার। আপনার সাথেও যা ঘটেছে সেটাও আপনার কর্মেরই একটা ফল এবং আমাদের কর্মের ফল।
আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। আমি শুধু একটা জিনিস জানতে চাই আপনার কাছে, এখন বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি বাইক চালাই, ঢাকায় বাইক চালাই। বাইক মানে আপনি পাঠাও চালাচ্ছেন? হ্যাঁ, পাঠাও চালাই। পাঠাও অথবা পাঠাও ছাড়াও যেভাবে আপনি পাঠাও করেন। ছাড়াও। বাইকটা কি আপনার আগে থেকেই ছিল না কিনেছেন এখন? আগে থেকেই ছিল। আগে থেকেই ছিল, ওটা নিয়ে আসেন। এখন কয়টা থেকে কয়টা পর্যন্ত বাইক চালান? সকাল থেকে রাত পর্যন্ত চালান? না, এত বেশি চালাই না। এই যে মনে করেন 10টার দিকে বাড়াইলাম, হ্যাঁ, রাতে 10টা 8টা, কোনো দিন টাইম বুঝে, প্রতিদিন তো আর সব সব খরচ টরচ দিয়ে এখন দিনে কত টাকা থাকে? হ্যাঁ, মনে করেন 500-700 টাকা থাকে। 500-700 টাকা থাকে। বিয়ে করেছেন? হ্যাঁ, করছি। বাচ্চা আছে? না, বাচ্চা নাই, এখনো বাচ্চা নেই। আপনি আর আপনার ভাই? হুম। যাই হোক স্বপন ভাই, আমাদের দর্শক আপনাকে দেখছে, পুরো ঘটনাটা ওনারা শুনেছে। দর্শক জানতে চায় যে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার জীবনের এই একাংশের অভিজ্ঞতা দিয়ে। আমি আর কি বলবো, আমার মতো কেউ এরকম কাজে যাইবেন না। যে আমি যেভাবে প্রতারণা করতাম, এভাবে মানুষজনের সাথে প্রতারণা করে আমি আমার প্রতারণার ফল পাচ্ছি। এখন আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে। এত টাকা কামানোর পরেও আমি এখন আমার বাইক চালাইতে হইতেছে। কেন? কারণ আমি প্রতারকদের সময় কখনো ভালো যায় না। আপনারাও কেউ প্রতারণায় জড়িত হবেন না, ওইটাই। আপনাকে ধন্যবাদ, এবং আমরা আশা করি আপনি সুন্দর স্বাভাবিক একটা জীবনে পদার্পণ করবেন এবং কখনোই এরকম খারাপ জিনিসের দিকে অথবা প্রতারণা করার জন্য আর যেন কোনো ধরনের প্ররোচনা আপনি বাইরে থেকে অথবা নিজের ভেতরে জাগ্রত না হয়। দর্শক, আবারও সামনের সপ্তাহে শিকার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি খান মোহাম্মদ বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, বিদেশে যাওয়ার যদি কোনো ইচ্ছা থাকে বা আপনাদের সপরিবারে অথবা কোনো একটা কর্মক্ষেত্রে, অবশ্যই একটা ভ্যারিফাইড ওয়েবসাইটে গিয়ে সেটাকে চেক করবেন। এরকম অনেক সার্টিফিকেশন থাকে যেগুলো দেখার পরেই বুঝতে পারবেন যে কোন এজেন্সি রিয়েল, কোন এজেন্সি ফেক। তাদের হিস্ট্রি আগে যাচাই করুন, তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে পর্যবেক্ষণ করুন, তারপরেই নিজের সমস্ত সঞ্চয়ের এবং কষ্টের টাকা সেখানে ইনভেস্ট করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।